আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজকেও শুরু হয়ে গেল আমাদের ভূত এফএম। কারণ এখন রাত বাজে 3টা। আজকে আমাদের সাথে বেশ কয়েকজন অতিথি উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু প্রচণ্ড তুষারপাতের কারণে তাদের আসার ব্যাপারটা একটু কঠিন হয়ে যাওয়ার কারণে তারা আজকে উপস্থিত হতে পারেননি। তবে তারা খুব অনুরোধ করে বলেছেন যেন তাদের গল্পগুলো শোনানো হয়, কারণ তারা তাদের গল্পগুলো আমাদেরকে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। আজকে আমরা দুজন মানুষের গল্প শুনব, যেগুলো তাদের জীবনে ভয়ঙ্কর একটা ছাপ ফেলেছিল। আমরা অলরেডি তাদের গল্পগুলো ইমেলে হাতে পেয়ে গেছি। সে গল্পগুলো আমরা একে একে শুনব। তাহলে চলুন আজকের এনজে ভূত এফএম শুরু করা যাক। ওয়েলকাম আবারও সবাইকে এনজে ভূত এফএমে। আজকে আমরা যেই দুজন ব্যক্তির জীবনের গল্প শুনতে যাচ্ছি, তার মধ্যে একজন হচ্ছেন সাইদ বায়েজিদ হোসেন। তিনি আমাদেরকে গল্প পাঠিয়েছেন কোরিয়া থেকেই, তবে তার দেশের বাড়ি ফেনী জেলাতে। অপরজন দক্ষিণ কোরিয়াতেই বর্তমানে বসবাস করছেন। তিনি হচ্ছেন কিম নামের একজন ব্যক্তি। তিনি তার শর্ট নাম ব্যবহার করেছেন, কারণটা আমাদের অজানা। যাই হোক, আমরা বিষয়টা নিয়ে বেশি প্রশ্ন করিনি। তিনি অসংখ্যবার আমাদেরকে মেল করেছেন, তাই তার অনুরোধটি আমাদের পক্ষে ফেলা একদমই সম্ভব হয়নি। শুরু করার আগে আবারও দুজনকে ধন্যবাদ তাদের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমে আমরা শুনব সাইদ বায়েজিদ হোসেনের গল্পটা। তিনি আমাদেরকে যে ইমেলে গল্পটি পাঠিয়েছেন, আমি তার গল্পটি তার ভাষাতেই বর্ণনা করছি। আসসালামু আলাইকুম। আমি সাইদ বায়েজিদ হোসেন। আমি বর্তমানে ডংশিন ইউনিভার্সিটি দক্ষিণ কোরিয়াতে পড়াশোনা করছি। আমার দেশের বাড়ি ফেনী জেলাতে। মোটামুটি 4 মাস হলো আমি দক্ষিণ কোরিয়াতে বসবাস করছি। এখানে আমি হলের যেই ডরমেটরি বরাদ্দ করা হয়েছে আমাদের জন্য, সেখানেই বসবাস করছি। ডর্মের নাম হচ্ছে এনজে। দক্ষিণ কোরিয়ায় আসার আগে আমি বেশ কয়েকজনের সাথে কথা বলেছিলাম এখানের পরিবেশ সম্পর্কে ধারণা নেওয়ার জন্য। সত্যি বলতে আমি কখনোই সেরকম কোনো আভাস পাইনি যে দক্ষিণ কোরিয়ায় অশরীরী আত্মার কোনো উপস্থিতি আছে কি না, বা থাকলেও কারো সেরকম অভিজ্ঞতা আমি আসলে শুনতে পাইনি।
যদিও তাতে কি আসতো যেত আমি জানি না, আমার আসতেই হতো। কপালের ফেরে হোক বা যেভাবেই হোক, দক্ষিণ কোরিয়ায় আমার আসা হলো। এখানে আসার পর আমি যখন প্রথম ইনজে ডরমিটরিতে উঠলাম, তখন চারতলায় ওঠার পরপরই মনে হলো কেমন একটা গা ছমছমে পরিবেশ। বেশিরভাগ স্টুডেন্টরা তখনও এসে পৌঁছায়নি। করিডোর দেখে মনে হচ্ছিল কোনো অশরীরী প্রেতাত্মা প্রতিদিন এখানে বিচরণ করে বেড়াচ্ছে। এরকম একটি গা ছমছম পরিবেশে আমি কিছুটা ইতস্তত বোধ করলেও আমি নিজেকে সামলে নিয়ে আমার রুমে থাকা শুরু করলাম। প্রথম কয়েকদিন তেমন কিছু হয়নি আমার সাথে। তারপর হঠাৎ একদিন আমার অস্বস্তি বোধ হতে শুরু করে। এখানে বলে রাখা ভালো, তখনও আমার রুমমেট এসে পৌঁছায়নি দক্ষিণ কোরিয়াতে। আশেপাশের রুমে কয়েকজন ততদিনে চলে এসেছিল, তবুও রুম ফাঁকা থাকার কারণে, আমি একা থাকার কারণে কিনা জানি না, প্রতিনিয়তই কেমন যেন একটা গা ছমছম করা পরিবেশ বিরাজ করছিল আমার রুমে। তো আমার একটা সমস্যা কম বেশি আমি আগেই শেয়ার করে রাখতে চাই দর্শকদের জন্য। আমার ঘুমের ব্যাপারে একটু সমস্যা আছে। সাধারণত আমি যখন কোনো কিছু নিয়ে উদ্বিগ্ন বোধ করি, তখন রাতে আমার ঘুম আসতে চায় না। যাই হোক, মূল ঘটনায় ফিরে আসা যাক। তো একদিন রাত, তখন আনুমানিক 12:30 কিংবা 1:45 হবে, সময়টা আমার ঠিক খেয়াল নেই। তার কারণ যখন আমি ঘুম থেকে জাগি তখন আমার সময়ের দিকে খেয়াল ছিল না। আমি ঘুমিয়েছিলাম সম্ভবত সর্বোচ্চ 30 কিংবা 45 মিনিটের মতো হতে পারে। সেই হিসাবে আমি আন্দাজ করে 12:30 কিংবা 1:45 ধরে নিচ্ছি সময়টা। তো আগের রাতেও ঘুম না থাকার কারণে তখন আমার শরীর প্রচণ্ড ক্লান্তিতে নুয়ে নুয়ে আসছিল। আমি কোনোভাবে রুমের বাইরে গিয়ে কমন স্পেসে সিগারেট ধরালাম। ঠিক যেই মুহূর্তে আমার লাইটারের আগুনটা জ্বলে উঠল, মনে হলো কি যেন একটা ছায়া হঠাৎ করে সরে গেল। আমি ব্যাপারটাকে প্রথমে মনের ভুল ভেবে পাত্তা দিলাম না। আমি স্মোক করছি। স্মোক করা যখন শেষ হয়ে এলো, তখন ইতিমধ্যে আমার মাথা কিছুটা ঝিমঝিম ভাব চলে এলো। আমি সিগারেটটা শেষ করে কোনোভাবে রুমের দিকে এগিয়ে গেলাম। হঠাৎই আমার মনে হলো করিডোরের শেষ প্রান্ত থেকে কেউ যেন আমাকে লক্ষ্য করছে। আমি ঘুরে তাকালাম, কিন্তু সেখানে কারো উপস্থিতি দেখতে পেলাম না। তবে মনে হলো হঠাৎ একটা ছায়া যেন জানালা দিয়ে বেরিয়ে গেল। তারপর আমি রুমে ঢোকার জন্য দরজায় পাসওয়ার্ড দিতে গেলাম। তখন আচমকাই মনে হলো কেউ একজন আমার ঘাড়ের উপরে প্রচণ্ডভাবে শ্বাস ফেলছে, যেন বহুদিন না ঘুমানো।
ইতিমধ্যেই পাসওয়ার্ড দেওয়া শেষ। আমি ব্যাপারটাকে পাত্তা না দিয়ে আমি রুমে ঢুকতে গেলাম। পাত্তা দিলাম না এই কারণে বললাম যে আমি আমার বয়োজ্যেষ্ঠদের কাছে শুনেছিলাম, যখন এরকম কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তখন পিছনে ঘুরে না তাকানোই ভালো। আমি জানি না ওই মুহূর্তে কিভাবে আমার মাথায় ব্যাপারটা কাজ করলো, কিন্তু আমি সাথে সাথে রুমে ঢুকে পড়লাম। রুমে আমি লাইট না জ্বালিয়ে একটা টেবিল ল্যাম্প জ্বালিয়ে বের হয়েছিলাম। তো স্বভাবতই রুমে আলো আঁধারের একটা ব্যাপার কাজ করছিল। সেই ছায়ায় আমি যা দেখতে পেলাম, আমি কাউকে বিশ্বাস করাতে পারাটা আমার জন্য মুশকিল, কিন্তু আমি এক বিন্দু মিথ্যে বলছি না। আমার শরীরের প্রতিটি রোম তখন দাঁড়িয়ে উঠছিল। আমি দেখলাম আমারই মতো কেউ একজন আমারই বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, চেষ্টা করছে ঘুমোবার। তার চোখ অনেক দিন না ঘুমানোয় লাল টকটকে হয়ে আছে। আমি রুমে ঢোকার সাথে সাথে সেই ব্যক্তি আমার দিকে তাকালো। আমি তখন বিকট চিৎকার করে জ্ঞান হারালাম। পরের দিন যখন ভোর 5টায় ওয়ার্ডেন আসলো, তখন আমাকে আবিষ্কার করলো রুমের দরজায়। তখন আমি ঘুমাচ্ছিলাম। বহুদিন পর আমার ঘুম এলো। এরপর আমার মনে হলো, যাদের ঘুম আসে না তাদের কখনো কখনো হলেও অশরীরী প্রেতাত্মার সম্মুখীন হওয়া উচিত। স্বাভাবিকভাবে না হোক, অস্বাভাবিকভাবে হলেও ফজর পর্যন্ত ঘুমানো যায়। স্পন্দন ভাই, আমার গল্পটা এখানেই শেষ হলো। ধন্যবাদ আপনাদেরকে আমার গল্পটি শোনানোর জন্য। ধন্যবাদ বাইজিৎ ভাইকে তার গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য। তবে না বলে পারছি না যে আপনার জীবনের এই গল্পটা খুবই অদ্ভুত, যেখানে মানুষ ঘুমিয়ে পড়তে চায় অশরীরী প্রেতাত্মা দেখতে পাওয়ার ভয়ে, সেখানে আপনি প্রেতাত্মাকে দেখেও ঘুমিয়ে পড়লেন এবং সেটাকে আপনি স্বস্তির কারণ মনে করছেন। ব্যাপারটা সত্যি অভাবনীয়। জানি না আপনার মতো সাহসিকতার সাথে কিংবা এতটা পজিটিভনেস নিয়ে কেউ এভাবে প্রেতাত্মার সম্মুখীন হতে পারে কিনা। ধন্যবাদ আপনাকে আবারও আমাদের কাছে গল্প পাঠানোর জন্য। প্রিয় শ্রোতারা, আমাদের কাছে আরও একজন গল্প পাঠিয়েছেন, যার কথা বলেছিলাম আমরা, দক্ষিণ কোরিয়া প্রবাসী কিম। আবারও বলে রাখা ভালো, তিনি অসংখ্যবার আমাদেরকে ইমেল করে অনুরোধ করেছেন তার জীবনের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা যেন আমরা দর্শকদের সাথে অবশ্যই শেয়ার করি, কারণ তার মতো এরকম ভয়াবহ অভিজ্ঞতায় যাতে আর কেউ না পড়ে। তো কিম ভাইয়ের যে ঘটনা, সেটা আমরা তার ভাষাতেই বর্ণনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমি দক্ষিণ কোরিয়া প্রবাসী কিম। তো আজকে আমি আপনাদেরকে আমার একটা ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনাতে চাচ্ছি, যেটা আমার মনে হয় আরও অনেকে এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকতে পারেন, হয়তো বা কারো বলার সুযোগ হয়ে ওঠে কিংবা কারো হয়ে ওঠে না। আমি ধন্যবাদ জানাচ্ছি
স্পন্দন ভাইকে আমার এই গল্পটা শেয়ার করার জন্য। তো আমি আমার মূল গল্পে চলে যাই। আমার যেখানে আমি কাজ করি সেখানে আমার কাজ করতে হয় মোটামুটি ওভারটাইম সহ 10টা পর্যন্ত। কখনো কখনো আমার নাইট শিফটও পড়ে থাকে। তো সেদিন দুর্ভাগ্যবশত ওভারটাইম কিছুটা বেশি হয়ে যাওয়ার কারণে আমার 10:30টারও বেশি লেগে যায়, কারণ তখন কাজের খুবই চাপ ছিল। আমার কর্মস্থল থেকে বাস স্ট্যান্ড মোটামুটি হেঁটে 45 মিনিটের মতো দূরত্ব। সাধারণত প্রবাসীরা খরচ বাঁচানোর জন্য হলেও এইটুকু রাস্তা হেঁটে যাওয়ারই চেষ্টা করে। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। আমি কর্মস্থল থেকে বের হয়ে হাঁটতে শুরু করলাম। ততক্ষণে রাস্তা মোটামুটি নির্জন হয়ে আসছে। কিছু বাস চলছিল, ট্যাক্সি চলছিল, কিন্তু মানুষের দেখা খুব বেশি পাওয়া যাচ্ছিল না। এখানে আপনাদেরকে একটা জিনিস বলে রাখা ভালো, কোরিয়াতে মানুষ মোটামুটি 8টার মধ্যেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করে। তো রাস্তায় জনমানুষের চিহ্ন না পাওয়াটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। যাই হোক, আমি যেই কর্মস্থল থেকে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকে, সেই রাস্তাটা মোটামুটি নির্জন বলা চলে। মাঝে কিছুটা বনের মাঝ দিয়ে রাস্তা গেছে। তো আমি সাধারণত একাই চলাফেরা করি, তো সেদিনও বলাই বাহুল্য আমি একাই যাচ্ছিলাম। কিছুক্ষণ পর্যন্ত আমার কাছে খুবই স্বাভাবিক মনে হয়, কিন্তু যখনই আমি সেই বনের কাছাকাছি চলে আসি, তখনই আমার মনে হচ্ছিল কোনো এক সাপদ আমাকে পিছনে তাড়া করে বেড়াচ্ছে, যেন আমাকে ধরতে পারছে না। বনের মধ্য দিয়ে তার পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছিল। মাঝে মাঝেই কেমন যেন গর্জনের আওয়াজ আসছিল। আওয়াজটা সত্যি বলতে কুকুরের মতোই। আমি ব্যাপারটাকে কোনো গৃহপালিত কুকুরের কথা ভেবে খুব একটা পাত্তা দিলাম না। আমি আমার গন্তব্যের দিকে এগুতে থাকলাম। যখন আমি সেই বনের যেটুকু রাস্তা, সেই রাস্তার মাঝামাঝি এসে পৌঁছালাম, ঠিক সেই সময়ে আমার মনে হলো আমার বাম পাশ থেকে কোনো একটা বন্য প্রাণী তীব্র গর্জন করে ছুটে আসতে চাইল। আমি ঝটকা দিয়ে বাম পাশে তাকালাম। সেখানে আমি কিছু দেখলাম না প্রথমেই। তারপর হঠাৎই মনে হলো বনের গভীর থেকে এক জোড়া লাল টকটকে চোখ, ঠিক মানুষের নয়, কোনো জন্তুর যেমন রাতে জ্বলে থাকে সেরকম এক জোড়া চোখ আমাকে লক্ষ্য করছে। আমি নিজেকে খুবই অসহায় বোধ করতে শুরু করলাম, কারণ আমি যতদূর জানি কোরিয়ায় কোনো বন্য প্রাণী, আরও স্পেসিফিক করে বলতে গেলে হিংস্র বন্য প্রাণী নেই। তো
এমত অবস্থায় আমি আরও এগিয়ে গেলাম। চেষ্টা করলাম পারতপক্ষে যেন আমার আশেপাশে কোথাও তাকাতে না হয়, কিন্তু গজ 10 পেরিয়ে যাওয়ার পর আবার সেই গর্জনের মতো আওয়াজ, যেন প্রচণ্ড হিংস্রতা আমার উপর ঝাঁপিয়ে পড়তে চাইছে কোনো হিংস্র জানোয়ার রূপী অশরীরী প্রেতাত্মা। এবার আমি নিজেকে আর সামলাতে না পেরে আমি দৌড়াতে শুরু করলাম। পেছনে এবার মনে হয় যেন আরও কাছাকাছি এগিয়ে আসলো সেই অশরীরী হিংস্র গর্জন। আমি এবার আর নিজেকে থামাতে না পেরে আমি পিছনে তাকালাম। তাকিয়ে আমি যা দেখলাম, গা হিম করা এক চিৎকার দিয়ে গর্জন করে আমার উপর ঝাঁপিয়ে পড়ল কুকুরের মতো দেখতে একটি প্রাণী। আমি চিৎকার করে উঠলাম, বাঁচাও! কিন্তু ওরকম নির্জন একটি জায়গায় আমাকে সাহায্য করার মতো কেউই ছিল না। মনে হলো আমার কোথাও যেন একটা কামড় বসিয়ে সেই অশরীরী আত্মাটি তার গর্জন করতে করতে আবার বনের মধ্যে হারিয়ে গেল। আমি ভয়ে আবার ছুটতে শুরু করলাম দিক বিদিক। আমি রাস্তার খেই হারিয়ে ফেললাম। যখন আমি থামলাম তখন আমার শ্বাস প্রায় বন্ধ হবার অবস্থা। আমার মনে হলো আমার শরীরে কোথাও একটা জায়গায়, আমি বলতে পারছি না, একটা কামড়ের প্রচণ্ড চিনচিনে ব্যথা। আমি সেখানে হাত দিয়ে মনে হলো রক্ত ঝরছে। আমি ভয় পেয়ে দ্রুত ছুটতে শুরু করলাম। কোনোভাবে আমি বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছালাম। বাস স্ট্যান্ডে পৌঁছে দেখলাম ততক্ষণে বাস চলে গেছে। শেষ বাসটিও আমি আর পাইনি। এখানে আরেকটি কথা বলে রাখা ভালো যে বাস স্ট্যান্ডটাও পাহাড় ঘেঁষা একটা জায়গায়, যেই পাহাড়ের উপরেও আরেকটি বন রয়েছে। আমি পুনরায় শুনলাম সেই গর্জন। এবার আমি আর নিজেকে সামলাতে না পেরে আমি আবার দৌড়ে পালালাম। পালাতে পালাতেই আমি চেষ্টা করলাম একটা ট্যাক্সি ম্যানেজ করতে। অবশেষে একটা কনভেনিয়েন্ট স্টোরের কাছাকাছি এসে আমি থামলাম, যদিও সেখানে কেউ ছিল না, কনভেনিয়েন্ট স্টোরের বিক্রেতা ব্যতীত। আমি ভিতরে গেলে অপ্রস্তুত অবস্থায় পড়ে যেতে পারি, সে কারণে আমি ভিতরে না গিয়ে বাইরে দাঁড়িয়ে একটা ট্যাক্সি কল করলাম। মিনিট 5-এর মধ্যে ট্যাক্সি এসে উপস্থিত হয় এবং আমি ঘরে ফিরে যাই এবং আমি সিদ্ধান্ত নিই এই ঘটনা আমি কারোর সাথেই শেয়ার করব না। কিন্তু মনের কোথাও একটা খুঁতখুঁত ভাব থেকে আমার মনে হলো কোথাও যদি আমি এই গল্পটা শেয়ার করতে পারতাম তাহলে হয়তো বা নিজেকে কিছু প্রশান্তির দ্বারস্থ করতে পারতাম। তাই আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই গল্পটি আমি শেয়ার করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি সবার জন্য দোয়া করি কেউ যেন অন্তত অশরীরী আত্মার খপ্পরে পড়লেও যাতে সেটা বন্যপ্রাণীর মতো না হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ কিম ভাইকে তার গুরুত্বপূর্ণ এবং জীবনের ভয়ানক এই গল্পটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি যে এরকম একটি ঘটনা আসলে কারো সাথে শেয়ার করাটা কেন এত কঠিন। কারণ অশরীরী আত্মার সম্মুখীন হলেও আপনি যে ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটা আসলেই অভাবনীয়। তবে দর্শকদের জন্য আরেকটা চমক রয়েছে, সেটা হচ্ছে তিনি লাইনটি মেইলের শেষে লিখেছেন যে তিনি যে কামড়ের আভাসটি পেয়েছিলেন সেখানে আসলে কোনো দাগই ছিল না, কিন্তু তার হাতে রক্ত লেগেছিল, অথচ সেখানে কোনো দাগই ছিল না। তো এরই সাথে আমাদের আজকের ভূত এফএম শেষ হতে যাচ্ছে। আপনারা আমাদের কাছে আপনাদের জীবনের গল্পগুলো পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমেলের মাধ্যমে, কিংবা আমাদের এখানে এসেও আমাদেরকে শোনাতে পারেন। না শুনতে চাইলে কানের কাছে ঘ্যান ঘ্যান করেও শোনাতে পারেন। তো রাত এখন 3:30টার কাছাকাছি। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে যাচ্ছি। আবার আরেকটি অনুষ্ঠানে আপনাদের কাছে নতুন কোনো গল্প নিয়ে আমরা উপস্থিত হব। সেই পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।